স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডিভোর্স পেপারে সই করে ১১ মাসের ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে ঘর ছাড়ল মৌমি। বাসা থেকে বের হওয়ার সময় মেয়ের প্রয়োজনীয় জিনিসসহ নিজের কিছু জামাকাপড় এবং জমানো কিছু টাকা এনেছিল। তবে রিকশা থেকে নামার পরপরই টাকাটা হারিয়ে ফেলেছে। এদিকে ফোনে কিছু টাকা থাকলেও চার্জের অভাবে ফোনটা বন্ধ হয়ে আছে। বাসস্ট্যান্ডের এক কোণে নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে ঘণ্টা তিনেক ধরে বসে রয়েছে সে। একটু বাদেই সন্ধ্যা নেমে যাবে, তখন এখানে বসে থাকাও মুশকিল হয়ে পড়বে। এদিকে মেয়েটাও খিদের চোটে কেঁদেই চলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু ফিরার মুখেও নিচ্ছে না। সব মিলিয়ে মৌমির অবস্থা নাজেহাল। বাচ্চাটা কখন থেকে কাঁদছে, অথচ আপনার কোনো হেলদোলই নেই দেখছি। হঠাৎ নিজের পাশ থেকে অচেনা পুরুষের কণ্ঠ শুনে সেদিকে তাকালো মৌমি। মৌমিকে তাকাতে দেখে ব্যক্তিটি পুনরায় বলল, বাচ্চার বোধহয় খিদে পেয়েছে, ওকে খাওয়াচ্ছেন না কেন? মৌমি যেন ভীষণ অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে ভেবে পেল না। অচেনা পুরুষটি যেন মৌমির অসুবিধা বুঝতে পারল। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে নিজের ব্লেজারটা খুলে মৌমির দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার যদি অসুবিধা না হয় তবে ওই কোনায় একটা চেয়ার আছে, ওখানে গিয়ে বাচ্চাটাকে খাওয়াতে পারেন। আর চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আমি এদিকটায় খেয়াল রাখছি। অন্য সময় হলে মৌমি নিশ্চিত না করে দিত, তবে এখন এসবের সময় নেই, তাই চুপচাপ ব্লেজারটা হাত বাড়িয়ে নিয়ে ওঠে। লোকটার দেখানো সেই জায়গায় গেল, সেখানে গিয়ে উল্টো দিকে ঘুরে বসে ব্লেজারটা দিয়ে নিজেকে ভালো মতো কভার করে বাচ্চাটাকে খাওয়াতে মুহূর্তেই শান্ত হয়ে গেল সে। একটু পরেই মৌমি মেয়েকে নিয়ে উঠে এসে লোকটার ব্লেজারটা ফেরত দিয়ে বলল, ধন্যবাদ সাহায্য করার জন্য। ব্যক্তিটি হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনি গাজীপুরের কোথায় যাচ্ছেন? মৌমি বলল, গাজীপুরে? না তো, কেন? কিন্তু আজকের লাস্ট বাস তো গাজীপুরেই যাবে। মৌমি অবাক হয়ে বলল, লাস্ট বাস? হ্যাঁ, কেন, আপনি কি জানতেন না? মৌমি মাথা নেড়ে না জানালো। এতে প্রণয় চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে তো নিশ্চিত আপনি টিকিটও কাটেননি এখনো। একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তা একা মেয়ে মানুষ তখন কি করবেন? মৌমির যেন কান্না পেল ভীষণ। সত্যিই তো, এখন সে কি করবে? কাঁপা কাঁপা গলায় উত্তর দিল সে, আমি বাড়ি থেকে আসার সময় কিছু টাকা এনেছিলাম, সেটাও হারিয়ে ফেলেছি। ফোনে কিছু টাকা ছিল, তবে ফোনটা সুইচ অফ। তাই এখানে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। প্রণয় কিছুক্ষণ চুপ থেকে বলল, কোথায় যেতে চাইছিলেন? যদিও এখন গাজীপুর ব্যতীত আর কোনো বাস পাবেন না। মৌমি ভেবেছিল চট্টগ্রাম বান্ধবীর বাসায় যাবে আপাতত, কিন্তু এখন সেটাও সম্ভব নয়। মৌমিকে এত চিন্তা করতে দেখে বলল, গাজীপুরে কোনো আত্মীয় আছে যার বাসায় আপাতত উঠতে পারবেন? মৌমি কিছুক্ষণ ভেবে বলল, এক খালার বাসা রয়েছে। প্রণয় উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এখানেই বসুন, আমি টিকিট কেটে আসছি। মৌমি হ্যাঁ না কিছু বলার পূর্বেই সে উঠে টিকিট কাউন্টারের সামনে চলে গেল। মৌমির নিজেকে ভীষণ অসহায় লাগছে এই মুহূর্তে। এখন এই অবস্থায় ওই লোকটিকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই ওর কাছে। বাস ছাড়তেই মৌমি প্রণয়কে বলল, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি না থাকলে আজ আমাদের কি অবস্থা হতো উপরওয়ালা ছাড়া কেউ জানে না। প্রণয় মৃদু হেসে বলল, ধন্যবাদটা তুলে রাখুন, পরে কখনো চেয়ে নেব। একটু থেমে ফের বলল, ও, আপনাকে তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি প্রণয়, আর আপনারা? মৌমি মিসমির দিকে এক পলক তাকিয়ে বলল, আমি মৌমি, আর আমার মেয়ে মিসমি। প্রণয় হেসে বলল, আমি ওকে কোলে নিতে পারি? অপরিচিত কারোর কাছে মৌমি কখনোই মিসমিকে দেয় না, কিন্তু প্রণয়কে এই মুহূর্তে মুখের উপর বারণ করতেও পারছে না, তাই চুপচাপ এগিয়ে দিল মিসমিকে। মৌমি অবাক হয়ে দেখল, বাসে ওঠার পর থেকেই ছটফট করছিল মিসমি, কিন্তু প্রণয়ের কোলে যেতেই ওর কাঁধে মাথা রেখে শান্ত হয়ে রইল। প্রণয় তা দেখে মৃদু হেসে বলল, আপনার মেয়ের বোধহয় আমাকে ভীষণ পছন্দ হয়েছে। মৌমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, না হলে এতক্ষণ বাঁশ মাথায় করে তুলতো সে কেন? প্রণয় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে ফেলল। মিসমি ওর দাদুর আর আমার ছাড়া কারোর কোলে থাকে না। আর ওর বাবা? প্রশ্নটা করে ফেলার পর প্রণয় বুঝতে পারল কথাটা মোটেও জিজ্ঞেস করা ঠিক হয়নি, কারণ তার মন বলছে মেয়েটার স্বামীর সঙ্গে তেমন ভালো সম্পর্ক নেই, নাহলে এতক্ষণ বাস স্ট্যান্ডে বসে না থেকে কারোর মাধ্যমে তো তাকে ফোন করতো, ওভাবে বসে না থেকে। মৌমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, উনার কোলেও থাকতে চায় না।
প্রণয় বলার মতো আর কিছু পেল না, তাই চুপ করেই রইল। একটু বাদেই মৌমি ওর দিকে ঘুরে বলল, দিন ওকে, রাখতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। মৌমি হাত বাড়ালেও প্রণয় দিল না। এতে মৌমি অবাক হয়ে তাকাতেই বলল, উহু, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার কাছেই থাক। গাজীপুর পৌঁছে গেলে তো আর কখনো হয়তো দেখাও হবে না এই পিচ্চি পরীর সঙ্গে। মৌমি আর কিছুই বলল না। লোকটাকে কিভাবে যেন খুব বিশ্বাস করে ফেলেছে, অথচ পরিচয়টা সবে ঘন্টা খানেকের। অবশ্য বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই ওর কাছে। এসব ভাবতে ভাবতে সিটে মাথা এলিয়ে মিশমির দিকে তাকিয়ে রইল। তবে ক্লান্ত দেহে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। মৌমির যখন ঘুম ভাঙল, নিজেকে প্রণয়ের কাঁধে মাথা রাখা অবস্থায় পেল। মুহূর্তেই অসুস্থতে জেঁকে বসল। সোজা হয়ে বসে বলল, দুঃখিত, কখন যে চোখে লেগে গেছিল বুঝতে পারিনি। প্রণয় মিশমিকে এগিয়ে দিয়ে বলল, সমস্যা নেই, নিন, আপনার মেয়ে ঘুম থেকে উঠেই আপনার কাছে যেতে চাইছে। মৌমি ফের বলল, দুঃখিত, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন, তার মাঝে বারবার আপনাকে ঝামেলায় ফেলছি। প্রণয় মিশমির গালে চুমু দিয়ে বলল, উহু, ঝামেলা হবে কেন? মিশমি থাকতে জার্নিটা একটুও বোরিং কাটেনি, না হলে একা একা বোর হয়ে যেতাম। মৌমি শুধু মাথা নাড়ল, কিছুই বলল না। গাজীপুর আসতেই প্রণয় বলল, আপনার অ্যাড্রেসটা দিন, আমি পৌঁছে দিচ্ছি আপনাদের। মৌমি মাথা নেড়ে বলল, সমস্যা নেই, বাকিটা আমি একাই যেতে পারবো। আপনার সমস্যা না হলে আমার কাছে একটা মেয়েকে এত রাতে একা আমি কিছুতেই ছাড়তে পারবো না। বাধ্য হয়ে প্রণয়ের সঙ্গেই যেতে হলো। এলাকার নাম শুনে প্রণয় বেশ অবাক হলো। দুজনের গন্তব্য একই জায়গায়, প্রণয়ের বাড়িও সেখানেই। এতে সুবিধাই হলো, আগে মৌমিকে ওর অ্যাড্রেসে ছেড়ে নিজের বাড়ি ফিরবে। মামা এখানেই রাখুন। মৌমির কথায় সিএনজি থামতেই প্রণয় বলে উঠল, আপনার খালার বাসা কি এখানেই? মৌমি মাথা নেড়ে বলল, হুম, ওই যে সাদা রঙের বাসা দেখছেন, ওখানেই থাকে। প্রণয় কিছু না বলে মৌমির পেছন পেছন সিএনজি থেকে নেমে গেট পর্যন্ত এগিয়ে গেল। এতে মৌমি বলল, আরে আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? এইটুকু আমি যেতে পারবো। প্রণয় সৌমিকে অবাক করে বলল, এই বাসায় ৩ তলায় আমি থাকি, আপনিও এখানেই থাকেন? প্রণয় মাথা নেড়ে সম্মতি জানালো। অতঃপর মৌমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল, আর প্রণয়ও নিজের ফ্ল্যাটে চলে গেল। সন্ধ্যার সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠায় অবাক হলো মাজেদা বেগম। এই সময় বাড়িতে কেউ আসার কথা নয়, তার ছেলের তো ছুটি হয় রাত ৯টায়, আর মেয়ে তো নিজের ঘরে। বিরক্তি নিয়ে টেলিভিশন থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেলেন তিনি। মমি তুই? মমি ক্লান্ত দেহে হালকা হেসে বলল, হ্যাঁ এলাম দেখা করতে তোমাদের সঙ্গে, কেন খুশি হওনি? মাজেদা বেগম জোরপূর্বক হেসে বললেন, আরে খুশি হব না কেন, আয় ভেতরে আয়। মমি ভেতরে প্রবেশ করতেই উনি বাইরে দিয়ে এক পলক তাকিয়ে বললেন, হ্যাঁ রে, তোর জামাই আসেনি? না খালা, আমি একাই এসেছি। শরীরটা ভীষণ ক্লান্ত, আগে একটু ফ্রেশ হয়ে নি, তারপর বাকি কথা হবে। মাজেদা বেগম মৌমিকে নিয়ে মেয়ের ঘরে চলে গেলেন। মনে মনে সে ভীষণ বিরক্ত হয়েছে মৌমির উপস্থিতিতে, কারণ তার ছেলে মৌমিকে বিয়ে করতে চেয়েছিল। তবে মৌমির বাবা মুখের ওপর না করে মৌমির বিয়ে রেদুয়ানের সঙ্গে দিয়ে দেন। এতে তার ছেলে অনেক পাগলামো করেছে। এখনো অবধি এই জন্য ছেলের বিয়েও দিতে পারছেন না তিনি। এতে সে মৌমির উপর ভীষণ রেগে আছে। এসব অবশ্য মৌমি জানে না। মৌমি আপু তুমি? স্বামীয়া হঠাৎ মৌমিকে দেখে জিজ্ঞেস করলো। মাজেদা বেগমই বললেন, হ্যাঁ, এখন যা পড়তে বস, তোর না পরশু পরীক্ষা? স্বামীয়া মাথা নেড়ে পড়তে গেল। মাজেদা বেগম মৌমির জন্য খাবার বাড়তে গেলেন। এই ফাঁকে মৌমি মিশমিকে নিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আসতেই ওর খালা ওকে ডাকলেন। পেটে ভীষণ খিদে থাকায় না করল না মৌমি, চুপচাপ মেয়েকে নিয়ে খেতে বসে গেল। প্রণয় ফ্রেশ হয়ে মায়ের কাছে এসে আজকের দিনের ঘটনা বলতে লাগলো। বলতে বলতে মৌমির ঘটনাও বলল। বিশেষ করে মিশমির কথাই বলতে লাগলো। জানো মা, বাচ্চাটা এত আদুরে, যখন প্রথমবার দেখলাম তখন কান্নায় ফর্সা গালগুলো টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল টুক করে চুমু খাই। আবার বাসে উঠেও সে কি ছটফট করলো, দেখেই বোঝা যাচ্ছিল এর আগে কখনো বাসে চলাচল করেনি। তারপর আমি কোলে নিতেই একদম শান্ত হয়ে গেল। আসার সময় তো ফেরত দিতে ইচ্ছে হচ্ছিল না। প্রণয়ের সুমি বেগম বললেন, এই জন্যই বলি বিয়েটা এবার করে ফেল।
নিজেরই তখন এমন ফুটফুটে বাচ্চা হবে। প্রণয় হেসে বলল, সময় হলে করব মা। সুমি বেগম রেগে বললেন, তোর সময় আর হবে না। দুদিন পর ৩০-এর কোঠায় পা পড়বে। উফ মা, ৩০ একটা বয়স হলো নাকি? আর আমার মতো হ্যান্ডসাম ছেলে ৩৫ বছরে বিয়ে করতে গেলেও দেখবে মেয়েদের লাইন লেগে গেছে। সুমি বেগম কোনো উত্তর দিলেন না। ছেলের এমন বেপরোয়া স্বভাবে বেশ বিরক্ত তিনি। কত সুন্দরী গুণী মেয়ে দেখেন তিনি রোজ, অথচ এই ছেলের পছন্দই হয় না। একটা মাত্র ছেলে, তার বিয়ে নিয়ে কত স্বপ্ন, অথচ এই ছেলে বিয়েই করতে চায় না। আজ প্রণয়ের বাপ এলে এই ব্যাপারে কথা বলতেই হবে। মৌমি কোনো ঝামেলা ছাড়াই ডিভোর্স পেপারে সই করে চলে এসেছে। এটাই কি তুমি চাইতে না রেদুয়ান? তাহলে তো রিয়াক্ট করছো কেন? রেদুয়ান নিজের গলা থেকে রেহার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি চাইতাম মৌমিকে ছেড়ে দিতে, কিন্তু রেহা ও আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আমার কলিজার টুকরা মেয়েটাকে নিয়েও চলে গেছে। তাতে কি হয়েছে? তুমি চাইলে মেয়ের কাস্টাডির জন্য অ্যাপ্লাই করতে পারো। রেদওয়ান তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না না। তাহলে সবটা সামনে এসে পড়বে। মমির উপর যা যা অত্যাচার করেছি সবটা যদি সকলে জেনে যায়, সবটা শেষ হয়ে যাবে। রেয়া উল্টো দিকে ঘুরে মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা এসব পরে ভেবো, এখন একটু রেস্ট নাও। আমি আমাদের জন্য খাবার অর্ডার করছি। গতকাল থেকে মৌমি খেয়াল করলে ওর খালা বা সামিয়া আগের মতো ওর সঙ্গে তেমন কথা বলছে না। এমনকি ওনাদের আচরণে মনে হচ্ছে মৌমির আশায় তারা বেশ বিরক্ত। অথচ বিয়ের আগে যখন মৌমি সৎ মায়ের জ্বালায় তিক্ত হয়ে খালার কাছে এসে কটা দিন থাকতো, তখন মাজেদা বেগম ওর কতই না আদর যত্ন করত। সামিয়া আপু আপু করে মাথা ধরিয়ে দিত। তারপর বিয়ের ৩ বছরে কখনোই আসা হয়নি এখানে। এসব ভাবতে ভাবতে মেয়েকে ডাইপার পরিয়ে কোলে নিল। একটু ছাদে যাবে আপাতত মিশমিকে নিয়ে। ঘর থেকে বের হতেই রওশনের সঙ্গে দেখা হয়ে গেল। রওশনকে দেখলে কেন জানি সবসময় বেশ অস্বস্তি হয়ে মৌমির ছেলেটার দৃষ্টি কখনোই তার নিকট ভালো লাগেনি। এই যে এখনো কেমন করে তাকিয়ে আছে ওর দিকে। নিজেকে সামলে কোনো মতে দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে ছাদের দিকে পা বাড়ালো মৌমি। ছাদের নির্মল বাতাস গায়ে লাগতেই মনটা ফুরফুরে হয়ে গেল ওর। মিশমি ছোটাছুটি করতেই ওকে নামিয়ে দিল কোল থেকে। মুহূর্তেই এখান থেকে ওখানে ছুটতে লাগলো মিশমি, আর তার পেছনে পেছনে মৌমি। হঠাৎ ওর সামনে থেকে এক বলিষ্ঠ হাত এসে মিশমিকে কোলে তুলে নিতেই ঘাবড়ে সামনে তাকাতেই দেখতে পেল প্রণয়। কেমন আছেন? প্রণয় জিজ্ঞেস করলো মৌমিকে। মৌমি মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু মিশমিকে পেয়ে মন ভালো হয়ে গেছে। মৌমি শুধু স্মিত হাসলো। প্রণয় আবার নিজে থেকেই বলল, এখানে কতদিন আছেন? আর ২-১ দিন থাকতে পারি। আপনি কিছু মনে না করলে মিশমিকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় যাবেন। আম্মু মিশমিকে দেখতে অনেক আগ্রহী। মৌমি ভাবতে লাগলো যাবে কিনা। তা দেখে প্রণয় বলল, প্লিজ না বলবেন না মৌমি। মৌমি ডাকটা এর আগেও কত শুনেছে ও, কিন্তু আজ প্রণয়ের মুখে নিজের নাম শুনে কেমন যেন লাগলো মৌমির। কই রেদুয়ান ডাকলে তো কখনোই এমন মনে হতো না। কি হলো মৌমি, কিছু বলছো না যে? প্রণয়ের ডাকে ভাবনা চিন্তা সব ঝেড়ে মাথা নাড়ল। তা দেখে প্রণয়ের মুখে হাসি ফুটে উঠল। দুজনকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে গেল। সুমি বেগম মিশমিকে দেখেই এক প্রকার ছিনিয়ে নিজের কোলে তুলে নিয়ে প্রণয়কে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। চোখ দুটো কত মায়াবী দেখ প্রণয়। প্রণয় মাথা নেড়ে বলল, হবে নাই বা কেন? ওর মা যে সুন্দরী, তাই তো মেয়ে এত আদুরে হয়েছে। প্রণয়ের এমন প্রশংসায় বেশ লজ্জা পেল পাশে দাঁড়িয়ে থাকা মৌমি। এতক্ষণ সুমি বেগম মৌমির দিকে তাকালেন। সত্যি মা মেয়ের গায়ের রং যেমন, এক চেহারাও তেমনই। একই রকম দেখতে। যে কেউ দেখেই বলবে এরা মা মেয়ে। যদি মৌমিকে দেখে সহজে বোঝা যায় না ওর বিয়ে হয়ে বাচ্চাও আছে। তুমি তাহলে মৌমি, কাল থেকে তো আমার ছেলে তোমাদের মা মেয়ের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে একদম। মৌমি কি বলবে খুঁজে পেল না। আর এই লোকটাই নিজের মায়ের কাছে ওদের কথা কেন বলতে গেল সেটাও বুঝতে পারল না সে। এই দেখো, কথা বলতে বলতে খেয়ালই ছিল না তোমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এই প্রণয়, যা ওদের নিয়ে বসতে দে, আমি কিচেন থেকে আসছি। আন্টি আপনি এত ব্যস্ত হবেন না, আমরা আসলে এখনই চলে যাব, খালাকে জানিয়ে আসেনি, নিশ্চয়ই চিন্তা করছে। সুমি বেগম কিছুটা ধমকের সুরে বললেন, চলে যাবে মানে? সবেই তো এলে, চুপচাপ বসো, তোমার খালাকে আমি ফোন করে জানাচ্ছি। মৌমি মানা করলেও সেটা গলায় ধরল না সুমি বেগম।
ওদের জোর করেই বসিয়ে রেখে চা নাস্তা করে আনলো। অতঃপর মৌমির সঙ্গে গল্প জুড়ে দিলেন। প্রণয় বারবার নিজের মাকে ইশারায় না করতে লাগলো, তবুও ভদ্রমহিলা নিজের মতো বলেই যাচ্ছেন। সুমি বেগম নিজের কথার মাঝেই হঠাৎ মৌমিকে জিজ্ঞেস করলো, তা সেদিন তোমার স্বামী তোমার সঙ্গে এলো না কেন? তাহলে এমন সমস্যায় পড়তে হতো না তোমাদের? মুহূর্তেই মৌমির মুখটা মলিন হয়ে উঠল। তপ্ত শ্বাস ফেলে প্রণয়ের কোলে থাকা মিশমির দিকে তাকিয়ে বলল, উনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। সুমি বেগম যেন হতবাক হয়ে গেলেন। এত মিষ্টি একটা মেয়ের সংসার কি করে ভেঙে যেতে পারে? কৌতূহলী হয়ে বলল, সে কি, কেন? উনি পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন এবং তা নিয়ে বাধা দিলে নানান অত্যাচার করে। শেষমেশ বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি। প্রণয়ের চোয়াল শক্ত হয়ে গেল। মমির উপর নির্যাতন হয়েছে শুনেই এদিকে সুমি বেগম যেন অবাকের পর অবাক হয়ে যাচ্ছেন। মমি দেখতে এক দেখায় নজর কেড়ে নেওয়ার মতন রূপবতী, গায়ের রং ও দুধে আলতা, চেহারায় খুঁত বের করাও অসম্ভব। এমন সুন্দরী মেয়েকে বুঝি মানুষ ঠকায়? তুমি একদম ঠিক কাজ করেছো। তবে তোমার উচিত ছিল ওই বদ লোকের নামে কেস করা। কোন সাহসে স্ত্রীর গায়ে হাত তুলে সে? মৌমি বলল, থাক, শুধু শুধু তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাভ কি? তাতে তো আর সব ঠিক হয়ে যাবে না? সুমি বেগমও মাথা নাড়ালেন। হ্যাঁ, তা ঠিক যে এতে সবকিছু ঠিকঠাক হবে না, তবুও শাস্তির দরকার ছিল প্রতারকটার। তো এখন কি করবে ভাবলে? সুমি বেগম চিন্তিত ভঙ্গিতে বললেন। মৌমি তা দেখে আলতো হেসে বলল, ভেবেছি একটা চাকরি নেব, তাহলে অন্তত মেয়েকে নিয়ে দিব্যি চলতে পারবো। প্রণয় তৎক্ষণাৎ বলে উঠল, আপনি চাইলে বাবার সঙ্গে আপনার একটা জবের ব্যাপারে কথা বলে দেখতে পারি। মৌমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, এসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এমনিতেই অনেক ঝামেলায় ফেলেছি আপনাদের। ধুর বোকামে, ঝামেলার কি আছে? তোমার বিপদে পাশে দাঁড়াতে পারলে নিজেরই ভালো লাগবে। পাশ থেকে সুমি বেগম বললেন। প্রণয় ফের বলল, তাহলে ওই কথাই রইল, বাবার সঙ্গে আজই আমি কথা বলবো। মৌমি মাথা নেড়ে সম্মতি জানালো। অতঃপর মিশমিকে প্রণয়ের কোল থেকে নিয়ে বিদায় জানালো। বাড়িওয়ালার বাসায় এতক্ষণ কি করছিলি মৌমি? মৌমি হেসে বলল, আন্টি তো নাস্তা না খাইয়ে ছাড়তেই চাইছিল না। আমি অনেকবার নিষেধ করেছি, তারপর নাস্তা এনে নানান কথা বলতে লাগলেন, তাই একটু দেরি হয়ে গেল। ও, মৌমি মাথা নেড়ে ঘরে যেতেই মাজেদা বেগম ও ওর পেছন পেছন গেল। মৌমি মিশমিকে বিছানায় বসিয়ে হিজাব খুলছে এমন সময় মাজেদা বেগম বলে উঠলেন, তুই নাকি রেদুয়ানকে ছেড়ে এসেছিস? মানে একদম কাগজে কলমে? মৌমি আঁতকে উঠল। এ কথা তার খালা কি করে জানলো? ওর বাবাও তো জানেন না এ ব্যাপারে কিছু। তবে খালা কি আবার রেদুয়ানের কাছে তাকে পাঠিয়ে দিতে চাইবে? নিজেকে সামলে বলে উঠল, তোমাকে কে বললো এ কথা খালা? মাজেদা বেগম থরথর গলায় বললেন, রেদুয়ানকে ফোন করে দাওয়াত দিচ্ছিলাম, তখনই সে জানালো এ কথা। এসবের মানে কি মৌমি? মৌমি এবার নিজেকে ধরে রাখতে পারল না। খালাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব ঘটনা বলল। বিয়ের পর প্রথম বছর সব ঠিকই ছিল রেদুয়ান আর মৌমির মাঝে, কিন্তু রেশমি পেটে আসার পরপরই রেদুয়ান হঠাৎ বদলে যেতে লাগলো। সময় অসময় বাসা থেকে বাইরে বেরিয়ে যেত। কিছু জিজ্ঞেস করলে বলতো আর্জেন্ট কাজ। আবার মাঝ রাতেও ফোনে কারোর সাথেও কথা বলতে দেখা যেত। প্রথম প্রথম সবটা বুঝতে না পারলেও মৌমি মিশমি হওয়ার পর মিশমিকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় রেদুয়ানকে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এতে প্রতিবাদ করলে মৌমির গায়ে হাত তোলে রেদুয়ান। এমনকি মিশমির জন্য ফ্ল্যাক্সে করে আনা গরম পানি ঢেলে দেয় ওর গায়ে। এসব সহ্য করতে না পেরে বাপের বাড়ি ফিরে আসে মৌমি। কিন্তু দুদিনের মাথায় রেদুয়ান জোর করেই নিয়ে আসে পরে ওকে। কারণ মৌমির প্রতি কোনো আগ্রহ না থাকলেও নিজের মেয়ের প্রতি বেশ যত্নশীল সে। মেয়ের মাকে ছাড়া থাকা গেলেও মেয়েকে ছাড়া নাকি থাকা সম্ভব নয় তার কাছে। মৌমি ভেবেছিল মেয়ের জন্য সংসারটা টিকিয়ে রাখবে, কিন্তু দিন দিন রেদুয়ানের ব্যবহার রূঢ় হতে থাকে। যখন তখন গায়ে হাত তোলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেল। নরম স্বভাবের হওয়ায় কখনোই এর প্রতিবাদ করতে পারত না সৌমি। শেষমেশ বাধ্য হয়ে ডিভোর্স পেপার সই করে গোপনে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে মেয়েকে নিয়ে। সবটা শুনে মৌমির জন্য বেশ খারাপ লাগলো মাজেদা বেগমের। বোনের মেয়েটাকে নিজের কাছে রেখেই প্রায় বড় করেছেন, একদম নিজের মেয়ের মতো। কিন্তু নিজের ছেলের কথা মাথায় আসতেই মনটা কঠিন হয়ে গেল।
মৌমি ভেবেছিল তার খালা তাকে আগলে নিয়ে অন্তত সান্ত্বনা দেবে। তবে তেমন কিছুই হলো না। মাজেদা বেগম ওকে বলে গেলেন, যা হওয়ার হয়ে গেছে, মেয়েকে নিয়ে এখন কি করবি ভাব। কাল থেকে সৌমি বেশ চিন্তিত, কারণ সে যে বান্ধবীর বাসায় যাবে ভেবেছিল, সে আপাতত দেশের বাইরে। এখন খালার বাসায় থাকা ছাড়া কোনো উপায় নেই ওর। এদিকে খালাও বোধহয় ওর থাকাটা পছন্দ করছে না। হাতে খুব একটা টাকা পয়সাও নেই, কি করবে বুঝতে পারছে না মৌমি। অনেক ভেবে সিদ্ধান্ত নিল মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে মা প্রায় জমানো টাকা রেখে দিত বিপদের সময় কাজে লাগবে বলে। বিকেলে সেখানে গিয়ে একটু চেক করবে কিছু টাকা পয়সা আদেও আছে কিনা। যেই ভাবনা সেই কাজ। বিকেল হতেই মেয়েকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। ঘন্টা খানেকের মধ্যে এসে পড়বে সে, তাই আর মিশমিকে সঙ্গে নিল না। সামিয়াকে অবশ্য বারবার বলে এসেছে মিশমি উঠলে যেন ওকে কল করে জানায়। সুমি বেগম সবেই বাড়ি ফিরলেন কিছু কেনাকাটা করে। লিফটের বাটনে ক্লিক করতে গিয়ে মনে পড়ল লিফট আবার নষ্ট হয়ে গেছে। এই এক ঝামেলা। এই লিফটের প্রতি বছর দু একবার নষ্ট হবেই। বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন। প্রণয় গাড়ি পার্ক করে এসে মায়ের হাত থেকে ব্যাগগুলো নিয়ে রাগী স্বরে বলল, তোমার পরিচিত সেই আত্মীয় যাকে দিয়ে লিফট ঠিক করাও, সে যে কি ঠিক করে বুঝি না, দুদিন পর পরই নষ্ট হয়ে যায়। বলেই আগে আগে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ছেলের রাগ দেখে কথা না বাড়িয়ে নিজেও ছেলের পেছন পেছন ধীরে ধীরে উঠতে লাগলো। দোতলার সিঁড়ির কাছে আসতেই মা ছেলের পা জোড়া থেমে গেল। ফ্ল্যাট নম্বরে 4 থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আর এই ফ্ল্যাটটা তো মাজেদা বেগমের। তার মানে কি মিসমি কাঁদছে? কি এমন হয়েছে যে বাচ্চাটা এত কাঁদছে? একবার কি এগিয়ে গিয়ে দেখবে নাকি? অন্যের ব্যাপারে অবশ্য এভাবে যাওয়া ঠিক নয়। এসব ভাবছিল প্রণয়, তখনই সুমি বেগম বললেন, হ্যাঁ রে প্রণয়, মিশমি কাঁদছে নাকি এভাবে? বাচ্চাটা তো যথেষ্ট শান্ত, এভাবে কাঁদার কথাই নয়। প্রণয় মাথা নেড়ে বলল, আমি বরং এগিয়ে গিয়ে একটু দেখি। থাক, এসব বিষয়ে না যাওয়াই ভালো। কি না কি মনে করবে, তাছাড়া বাচ্চা মানুষ, হয়তো খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদছে, তাও ঠিক। তবে আমার মন সায় দিচ্ছে না, একটু গিয়ে দেখি। বলেই এগিয়ে গেল প্রণয়। কলিং বেল বাজাতেই ক্ষণিক পর স্বামীয়া এসে দরজা খুলল। প্রণয়কে দেখে লজ্জায় লাল হয়ে যাওয়ার অবস্থা তার। প্রণয়কে তার ছোটবেলা থেকেই পছন্দ, কিন্তু সাহসের অভাবে কখনো জানানো হয়নি। তাছাড়া বাড়িওয়ালার ছেলে যদি মায়ের কাছে বিচার দেয়। কিছুক্ষণ প্রণয়ের দিকে হাঁ করে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলো, প্রণয় ভাইয়া আপনি হঠাৎ? প্রণয় স্বামীয়ার পেছনে এদিক ওদিক তাকিয়ে মৌমিদের খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। তাই স্বামীয়াকেই জিজ্ঞেস করলো, মিশমির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই। প্রণয় খেয়াল করলো মিশমির নাম শুনেই স্বামীয়ার মুখে বিরক্তি ফুটে উঠল। বিরক্তি নিয়েই বলল, ওর কথা আর বলবেন না, শুধু শুধু কাঁদে মেয়েটা। মিশমির সম্পর্কে এমন কথা বলায় প্রণয় কিছু বলতেই যাবে, এমন সময় মাজেদা বেগম মিশমিকে নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, এই আপদটাকে নিয়ে তো বেশ দাঁড়াই আছি। ওর মা আসছে না কেন এখন? সামনেই প্রণয়কে দেখতে পেয়ে চমকে উঠল মাজেদা বেগম। ঢোক গিলে বলল, প্রণয় বাবা, হঠাৎ এই সময়? প্রণয় মাজেদা বেগমের কথার কোনো উত্তর দিল না। তার দৃষ্টি কান্নারত মিশমির দিকে নিবদ্ধ। মেয়েটা কাঁদতে কাঁদতে ঠিকমতো শ্বাস অবধি নিতে পারছে না। আরো ভালোভাবে তাকাতেই দেখলো মিশমির বাম গালটা একদম টকটকে লাল হয়ে আছে। স্পষ্ট হাতের ছাপ পড়ে আছে ফর্সা মেয়েটার গালে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাজেদা বেগমের থেকে এক প্রকার ছিনিয়ে নিল মিশমিকে। অতঃপর স্বামীয়ার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, ওর গালে কে মেরেছে? স্বামীয়া ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে। প্রণয়ের গম্ভীর মুখ দেখেই চোখগুলাও কেমন লাল হয়ে আছে। ভয়ে কোনো মতে শুকনো ঢোক গিলে স্বামীয়া বলল, আসলে ভাইয়া, ও আমার অ্যাসাইনমেন্টে পানি ঢেলে দিয়েছে। তাই আর কি রাগের মাথায়। একটা বাচ্চার গালে হাত তোলার সাহস কি করে হয় তোমার? লজ্জা করলো না একবারও? ও তো অবুঝ দুধের শিশু। কিন্তু তুমি দ্বিতীয়বার এই ভুল করলে ওই হাত ভাঙতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। বলে নজর ঘুরিয়ে এক পলক মাজেদা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর মা এলে বলবেন আমাদের ফ্ল্যাট থেকে ওকে যেন নিয়ে যায়। মাজেদা বেগম হ্যাঁ না কিছু বলার পূর্বেই প্রণয় মিশমিকে নিয়ে বেরিয়ে নিজেদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। এতক্ষণে মিশমির কান্নার বেগ কমে এসেছে। প্রণয়ের কাঁধে মাথা রেখে ফুপিয়ে চলেছে আপাতত।
প্রণয় নানানভাবে শান্ত করার চেষ্টা করছে। সুমি বেগম মিশমিকে প্রণয়ের কোলে দেখেই এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে, ওকে নিয়ে এসেছিস কেন? আর বাচ্চাটা এমন কাঁদছেই বা কেন? প্রণয়ের মুখশ্রী গম্ভীর হয়ে গেল পুনরায়। থমথমে গলায় বলল, ও সামিয়ার খাতায় পানি ঢেলে দিয়েছে বলে সামিয়া ওর গালে থাপ্পড় মেরেছে। প্রণয়ের কথাটা শুনেই আঁতকে উঠল সুমি বেগম। এগিয়ে গিয়ে মিশমির গাল দেখল, একদম টকটকে লাল বর্ণ ধারণ করে আছে। ইস, এইটুকু বাচ্চার গায়ে কেউ হাত তুলে? হাত বাড়িয়ে কান্নারত মিশমিকে নিজের কাছে নিতে চাইল, তবে মিশমি গেল না। ছোট্ট ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে প্রণয়ের শার্ট ধরে আছে। আরো কান্না না শুরু করে এই ভয়ে ছেড়ে দিল সুমি বেগম। প্রণয়ের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে এলি যে, মৌমি কোথায়? প্রণয় বলল, উনি বাসায় নেই। মাজেদা আন্টিকে তো বলে এসেছি, উনি ফিরলে যেন আমাদের ফ্ল্যাটে পাঠিয়ে দেন। সুমি বেগম মাথা নেড়ে বলল, আচ্ছা তুই ওকে সামলা, আমি আবার চুলোর রান্না বসিয়েছি। বলেই কিচেনের দিকে পা বাড়ালেন। প্রণয় ও মিশমিকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। নানান রকম কথা বলে শান্ত করল ওকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মন মায়ের জন্য উতলা হয়ে উঠল। চারপাশে তাকিয়ে শুধু মাম্মা মাম্মা বলে ডেকেই চলেছে। মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে উঠবে সে। কাঁদে না মিশমির মাম্মা, এক্ষুনি এসে পড়বে। বলতে না বলতেই কলিং বেল বেজে উঠল। প্রণয় জলদি মিশমিকে নিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে ক্লান্ত দেহে হাঁপাতে থাকা মৌমিকে দেখতে পেল। এদিকে মিশমি মাকে দেখতে পেয়ে প্রণয়ের কোলে ছোটাছুটি শুরু করলো। হাত বাড়িয়ে মায়ের কোলে যেতে চাইলো। মৌমি এতক্ষণ পর মেয়েকে দেখতে পেয়ে হেসে হাত বাড়িয়ে কোলে নিল। প্রণয় মৌমির দিকে তাকিয়ে বলল, ভিতরে আসুন, কিছু কথা আছে। ইতস্তত বোধ করলেও শেষে প্রণয়ের কথা মতো লিভিং রুমে এসে বসলো। প্রণয় ওর জন্য এক গ্লাস পানি এনে এগিয়ে দিতেই মৌমি চিন্তিত ভঙ্গিতে বলল, মিশমির গালে এমন লাল লাল। বাকিটা শেষ করতে পারল না মৌমি। মুহূর্তেই অবাক নয়নে প্রণয়ের দিকে তাকালো। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল, যেন এখনই অশ্রু গড়িয়ে পড়বে চোখ থেকে। প্রণয়ের সামনেই সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ, ওর গালে এটা মারের দাগ, আর এর পেছনে রয়েছে আপনার বোন সামিয়া। মৌমি অবিশ্বাস নয়নে তাকালে প্রণয়ের দিকে। বলার মতো কিছুই খুঁজে পেল না যেন। সামিয়া এমনটা করতে পারে ও ভাবতেও পারেনি। এত কিছুর পরেও ওর চুপ থাকা দেখে প্রণয় এতক্ষণে চেপে রাখা রাগ সামলাতে পারল না, ধমকে উঠল মৌমিকে। এইটুকু বাচ্চাকে এরকম একজনের দায়িত্বে রেখে গিয়েছিলেন কোন আক্কেলে? আকস্মিক এমন ধমকের কারণে কেঁদে উঠল মা মেয়ে দুজনেই। মৌমি মেয়েকে শক্ত করে ধরে বলল, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু। বুঝতে পারেননি মানে কি? মৌমি কিছু বলার পূর্বেই সুমি বেগম বললেন, প্রণয় এইসব কেমন কথা? ও কি জানতো যে সামিয়া এতটুকু বাচ্চার গায়ে হাত তুলতে পারে? মায়ের কথায় প্রণয় চুপ হয়ে গেল। মিশমির গালের দাগটার দিকে তাকাতেই রাগ যেন হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সামিয়ার হাতটা মুচড়ে ভেঙে ফেলতে। নিজেকে সামলে মৌমির মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, সরি, আসলে মিশমির গায়ে হাত তোলার কথা মাথায় আসতেই মাথা গরম হয়ে গেছিল। মৌমি অবাক হয়ে ওর এরূপ কথাই যেন মিশমির গায়ে আঁচড় লাগাতে এই মানুষটা এত উতলা হয়ে উঠেছে কেন বুঝলো না সে। সামিয়া, তুই এটা কি করলি বলতো? আমার সব প্ল্যান ভেস্তে দিলি। রওশনের কথায় মাজেদা বেগমের ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের প্ল্যান রওশন? রওশন মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি ভেবেছিলাম এবার অন্তত মমির মনে নিজের জন্য জায়গা করে নেব, এরপর যত দ্রুত সম্ভব বিয়ে করে নেব ওকে। কি? রওশন মায়ের এমন চিৎকারে বিরক্ত হয়ে বলল, এত রিয়াক্ট করার কি আছে? তো তুই এই এক বাচ্চার মাকে বিয়ে করতে চাইবি আর আমি সব মেনে নেব? মিশমিকে না হয় আমি বিয়ের পর কিছু একটা করে ওর বাবার কাছে পাঠিয়ে দেব। মাজেদা বেগম অবাক হয়ে গেলেন মৌমির জন্য ছেলের এমন পাগলামো দেখে। মনে মনে ভাবলেন কিছু একটা করতেই হবে। মৌমির একটা ব্যবস্থা করতে পারলেই ছেলেকে বুঝিয়ে বিয়ে দিয়ে দিতে হবে। এইবার তো এমনিতেও ভেবেছিল বান্ধবীর এক ভাগ্নির সঙ্গে রওশনের বিয়ের কথা এগোবে, কিন্তু মাঝে হুট করে এতদিন পর মৌমি এসে পড়বে কে জানতো।
কি হলো মা, কিছু বলছো না কেন? ছেলের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো মাজেদা বেগম। কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, তবে মৌমি যদি রাজি না হয় তবে কিন্তু তোকে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। রওশন মাথা নেড়ে বলল, এবার ঠিকই মৌমির মন জয় করে নেব দেখো। মাজেদা বেগম আর কথা বাড়ালেন না। এবার কিছু করতেই হবে, এভাবে চললে তার ছেলে মৌমিকে বিয়ে করার জন্য আরো মরিয়া হয়ে উঠবে। মৌমি মিশমিকে নিয়ে কিছুক্ষণ পরেই খালার ফ্ল্যাটে ফিরল। ও মিশমিকে নিয়ে ফ্ল্যাটে ঢুকেই মাজেদা বেগমের কাছে মিশমির গায়ে হাত তোলার ব্যাপার কিছু বলতে যাবে, তার পূর্বেই টিভিতে চলতে থাকা নিউজ ওর মনোযোগে আকর্ষণ করলো। বিশিষ্ট শিল্পপতি রেদওয়ান হোসেনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে ধানমন্ডির একটি ফ্ল্যাটে। খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে জানা যায় তার মৃত্যু ঘটেছে আরো দুদিন পূর্বে। কে বা কারা এর সঙ্গে যুক্ত এ বিষয়ে কখনো কিছুই জানা যায়নি। তবে তাকে সেদিন রিয়া নামক একটি যুবতীর সঙ্গে শেষবারের মতো ফ্ল্যাটে ঢুকতে দেখা গেল। পুলিশ আপাতত তাকে সন্দেহের তালিকার শীর্ষে রেখেছে। মৌমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রেদওয়ান আর নেই, মাত্র 4টি শব্দ। অথচ শব্দগুলো যেন বারবার ছুরির ফলার মতো এসে আঘাত করছিল তার বুকে। মিশমির জন্মদাতা পিতা আজ পৃথিবীর মানুষ নয়। তবে কি দুধের শিশুটার কপালেও এতিমের তকমা জুড়ে গেল? পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে মৌমি, তবে সে নিঃসন্দেহে রেদওয়ান। তার মৃত্যুর সংবাদে স্বস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বুকের ভেতরটা আনন্দের লেশ মাত্রও জন্ম নিল না। টানা 3টি বছর মানুষটার সঙ্গে একই ছাদের নিচে সংসার করেছে সে। তারই সন্তানের মা হয়েছে। এমন একজন মানুষের মৃত্যুতে কি সত্যিই এত সহজে নির্লিপ্ত থাকা যায়? মুহূর্তের চারপাশ যেন অদ্ভুত নিস্তব্ধ আর ভারী হয়ে উঠল। মাথার ভেতর সবকিছু এলোমেলো লাগতে শুরু করলো। নিজেকে কোনোমতে সামলে মিশমিকে বুকের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রায় দৌড়েই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল মৌমি। অন্যদিকে টেলিভিশনের পর্দার দিকেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাজেদা বেগম। আকস্মিক সাংবাদিক অভিঘাতে তিনিও যেন বাকরুদ্ধ। অথচ একই ঘরে সোফায় বসে থাকা রওশনের ঠোঁটের কোণে ফুটে উঠল চাপা তৃপ্তির রেখা, যেন বহু প্রতীক্ষিত কোনো খবর অবশেষে তার কানে পৌঁছেছে। রেয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। ভয়ে কাঁচুমাচু অবস্থা তার। জীবনে প্রথম থানায় এসেছে, তাও আবার খুনের মামলায়। ভয় পাওয়াটাই স্বাভাবিক রেয়ার। সামনেই বসে আছে অফিসার নিতিন। চোখে মুখে গম্ভীর ভাব প্রকাশ পাচ্ছে। রেয়ার উপর বেশ বিরক্ত সে। অনেক সময় ধরে প্রশ্ন করার পরও রেয়া কোনো উত্তরই দিচ্ছে না। এবার গম্ভীরতা বজায় রেখে ধমকের সুরেই বলে উঠল, দেখুন মিস রেয়া, আপনি যদি আমাকে কিছু না জানান সেদিন কি হয়েছিল, তবে কিন্তু আপনাকেই খুনি হিসেবে আদালতে পেশ করা হবে। রেয়া ধমকের কারণে খানিকটা কেঁপে উঠল। অসহায় ভাবে বলল, আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, আমি খুন করিনি রেদওয়ানকে। তাহলে সেদিন ওনার সঙ্গে একই ফ্ল্যাটে কি করছিলেন? রেয়া চুপ করে গেল। কি বলবে ভেবে পেল না। উল্টোপাল্টা কিছু বলে ফেললে আবার নিজেও না ফেঁসে যায়। নিতিন বুঝলো এর উত্তর এখন রেয়া দেবে না। তাই অন্য প্রশ্ন ছুড়ে দিল ওর দিকে। আচ্ছা বলুন তো, আপনি ওই ফ্ল্যাটে যাওয়ার পর এবং রেদওয়ান সাহেবের মৃত্যুর ঘটনা ঘটার পূর্বে কি কি হয়েছিল? আমি যাবার পর দেখি রেদওয়ান কিছু লোকদের সঙ্গে ফোনে কথা বলছে কাজের বিষয়ে। আমাকে দেখতেই ফোনটা রেখে দেয়। এরপর আমরা দুজন বাইরে একটা রেস্টুরেন্টে যাই। সেখান থেকে রেদওয়ান আমাকে বাসায় ড্রপ করতে চাইলেও ওয়েদার খারাপের কারণে আবার ওর ফ্ল্যাটেই ফিরতে হয়। নিতিন ওকে থামতে দেখে বলল, তারপর কি হলো মিস রেয়া? রেয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতে দারোয়ান এসে একটা পার্সেল দিয়ে গেল আমার হাতে। রেদওয়ান আর আমি মিলে পার্সেলটা খুলতেই আমি ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর আমার কিছুই মনে নেই। নিতিন এতক্ষণ বেশ মনোযোগ দিয়েই ওর কথাগুলো শুনলেও এখন বেশ বিরক্ত হয়ে গেল। সেই সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল সোহিলও বিরক্ত হয়ে বলল, কিন্তু স্যার, সিসিটিভি ফুটেজ চেক করে সেদিন দারোয়ানকে রেদওয়ান সাহেবের ফ্ল্যাটেই আশেপাশে দেখা যায়নি। রেয়া যেন অবাক হয়ে গেল। তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করুন অফিসার, সেদিন সত্যি দারোয়ান একটা পার্সেল নিয়ে এসেছিল।
একটু থেমে আবার বলল, আমার মনে হয় রেদওয়ান কে মারার পেছনে যাদের হাত আছে, দারোয়ানও তাদের সঙ্গে যুক্ত। যেহেতু রেয়া খুনি এটা এখনো নিশ্চিত করা হচ্ছে না, সুতরাং আপাত দৃষ্টিতে ওর কথাটা ফেলে দেওয়ার মতো নয়। নিতিন রেহার দিকে তাকিয়ে বলল, মিস রেহা, আপনি এখন আসতে পারেন, কিন্তু আবার প্রয়োজন হলেই হাজিরা দিতে হবে কিন্তু। আর আমার পারমিশন ছাড়া কেস চলাকালীন শহরের বাইরে ভুলেও যাওয়ার চিন্তা করবেন না। রেহা মাথা নেড়ে উঠে গেল। এখনো সবটা ঘোরের মতোই লাগছে ওর কাছে। রেহা যেতেই নিতিন কনস্টেবলকে বলল, রেদওয়ান সাহেবের বউয়ের সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? হ্যাঁ স্যার, শুনেছি উনার স্ত্রী কয়েকদিন পূর্বেই উনাকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে গেছেন। নিতিন সামনে থাকা রেদওয়ানের ছবির দিকে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় সোহিল, ওনার স্ত্রী কি এখানে জড়িত থাকতে পারে? সোহিল মাথা নেড়ে বলল, না স্যার, রেদওয়ান সাহেবের বাবার সঙ্গে কথা বলে জানা গেছে উনার বউ খুবই ভালো সহজ সরল একটি মেয়ে। তাহলে ডিভোর্সের কারণটা কি সোহিল? স্যার, উনার বাবার কথা অনুযায়ী মিস রেহার সঙ্গে পরকীয়া করে উনার স্ত্রীর কাছে ধরা খেয়েছিলেন। এরপরেই তাদের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। এই কারণেই নাকি ডিভোর্সটা হয়েছে। নিতিন চিন্তিত সুরে বলল, হতেও পারে রাগে ক্ষোভে খুনটা তার স্ত্রী করেছেন। স্যার, খুনি যদি মিস রেহা নাও হন, অন্য কেউ হলে সে খুবই চালাক। পুরো ফ্ল্যাট খুঁজেও কিছুই পায়নি, এমনকি সিসিটিভি ফুটেজেও কাউকে ওই ফ্ল্যাটে যেতে দেখা যায়নি। আর একজন মেয়েমানুষ হয়ে একা একা এত কিছু করা সম্ভব নয়। নিতিন বলল, কেসটা দেখছি ভালোই জটিল। স্যার, আমি একটা কথা বলি? নিতিন মাথা নেড়ে বলল, বলো সোহিল। এই কেস নিয়ে এত পেছানোর প্রয়োজন নেই। মেডিকেল রিপোর্ট আসলে যদি দেখা যায় মিস রেহা খুনি নন, তবে আমরা জানিয়ে দেব এটা উনারই কোনো বিজনেস রাইভালের কাজ। এটা বলে কেসটা ক্লোজ করে দেব। কতটা মন্দ বলনি সোহিল? এই কেসটা নিয়ে বেশিদিন ঘাটাঘাটি করে সময় নষ্ট করা ঠিক হবে না। রেদওয়ানের মৃত্যুতে মৌমি বেশ শক পেয়েছে। হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি। মৌমি সেই যে কাল ঘরে প্রবেশ করেছে এখনো বের হয়নি। মাজেদা বেগমও তাকে আর ঘাটেনি। এত অশান্তি তার আর ভালো লাগছে না। মৌমি আসার পর থেকেই এমন অশান্তি হচ্ছে রোজ রোজ তার বাসায়। মৌমি চোখ বুজে শুয়ে আছে বিছানার এক কোণে। তার বুকের ওপরই শান্তিতে ঘুমিয়ে আছে ছোট্ট মিশমি। নিষ্পাপ প্রাণটা জানতেও পারল না যে ওর জন্মদাতা পিতা আর এই দুনিয়াতেই নেই। রেদওয়ানের মৃত্যুর ঘটনার পর প্রায় ৩টে দিন পেরিয়ে গেছে। এখন মৌমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে পুনরায়। এর মাঝে অবশ্য ওর শ্বশুরের সঙ্গে কথাও হয়েছিল ওর। তিনি জানিয়েছেন মৌমি যেন মিশমিকে নিয়ে কটা দিন এখানে এসে থেকে যায়। এই মুহূর্তে তিনি ছেলে হারিয়ে নাতনিকে আঁকড়ে ধরতে চান। তবে মৌমি তাকে নানানভাবে বুঝিয়েছে এখন যাওয়া সম্ভব নয়, সে পরে কখনো যাবে। আর ওর ননদকেও জানিয়েছে ওর শ্বশুরের খেয়াল রাখতে। ওই পরিবারের এমন অবস্থা, হাত পা গুটিয়ে বসে থাকতে বড্ড খারাপ লাগছে ওর। কিন্তু যে সম্পর্ক ভেঙে চলে এসেছে সেখানে কোন অধিকারে যাবে ও? সকাল সকাল প্ল্যান করেছে এবার আশেপাশে একটা বাসা দেখবে। খালা তাকে বোঝা মনে করছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে সে। এছাড়াও পরের বাসায় কদিনই বা থাকা যায়। সব মিলিয়ে ভেবেছে এখানে আর থাকবে না, তবে ঢাকায় ফিরে যাওয়ার ইচ্ছে আপাতত নেই। তাছাড়া যেখানে বাসা ভাড়া আকাশ ছোঁয়া, তাই বেরিয়ে পড়েছে কাছে পিঠে বাসা দেখতে। ছোটখাটো একটা বাসা হলেই দুজন মামের দিব্যি চলে যাবে। তবে বরাবরের মতোই হতাশ হলো মৌমি। আশেপাশের সকল বাসায় বেশ বড় এবং ভাড়াও অনেক। হতাশ হয়ে খালার বাসার উদ্দেশ্যে রওনা দিল মৌমি। আজ অবশ্য সঙ্গে মিশমিকে নিয়েই বেরিয়েছে। সেদিনের পর স্বামীর কাছে মেয়েকে রেখে আসার কথা ভাবাও যায় না। মিস মৌমি, আপনি এখানে কি করছেন? হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকালো মৌমি। প্রণয় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মৌমি খুবই আস্তে করে বলল, বাসা খুঁজতে বেরিয়েছিলাম। প্রণয় বলল, বাসা খুঁজতে মানে? মানে খালার বাসায় আর কদিন থাকা যায়, তাই ভাবলাম এখানে যেহেতু বাসা ভাড়া তুলনামূলক কম, তাই এখানেই একটা বাসা খুঁজে থেকে যাই। তা কোনো বাসা পেলেন? মৌমি মাথা নেড়ে বলল, উহু, এখানে কোনো ছোটখাটো ফ্ল্যাট নেই। প্রণয় কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি চাইলে আমি একটা বাসার সন্ধান দিতে পারি। ঠিক আছে বলুন। প্রণয় মৃদু হেসে বলল, আমাদের বাসার ছাদে তো গিয়েছিলেন।
হ্যাঁ, মৌমি মাথা নেড়ে বলল, সেখানে একটা ছোট্ট ঘর আছে, খেয়াল করেছিলেন কি? হুম হুম, ওখানেই থাকতে পারেন আপনি চাইলে, ভাড়াও খুবই সামান্য। মৌমি চিন্তিত হয়ে পড়ল, কি বলবে বুঝতে পারল না। তবে একটা বাসা পাওয়া খুবই দরকার আপাতত। প্রণয়কে এত ভাবতে দেখে বলল, আপনি চাইলে একটু সময় নিতে পারেন, সময় নিয়ে না হয় আমাকে জানাবেন। মৌমি মাথা নাড়ল। প্রণয় ওর দিকে তাকিয়ে, মিশমিকে নিয়ে আর এত বাইরে থাকতে হবে না, বাসায় চলে যান, রাস্তায় প্রচুর ধুলোবালি। বলেই মাথা নামিয়ে মিশমির গালে আলতো করে চুমু খেলো। এতে যেন ভীষণ খুশি মিশমি, হাত বাড়িয়ে প্রণয়ের কোলে যেতে চাইলো। মৌমি বাধা দেওয়ার পূর্বেই প্রণয় সঙ্গে সঙ্গে ওকে নিজের কোলে তুলে নিল আর মৌমির দিকে তাকিয়ে বলল, চলুন আপনাদের দুজনকে এগিয়ে দিয়ে আসি ফ্ল্যাটে। মৌমি আপত্তি জানিয়ে বলল, না না, আপনি বোধহয় কোথাও যেতেন, শুধু শুধু আমাদের জন্য সময় নষ্ট করতে হবে না, ওকে দিন, আমি একাই চলে যেতে পারবো। প্রণয় মাথা নেড়ে বলল, সমস্যা নেই, আমি এমনি একটা বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যাচ্ছিলাম, দেরি করলেও সমস্যা হবে না। শেষমেশ বাধ্য হয়ে মৌমি প্রণয়ের সঙ্গেই হাঁটা ধরলো। এদিকে মিশমি প্রণয়ের কোলে বসে গোল গোল চোখ চারপাশে কৌতূহল নিয়ে দেখছে, মাঝে মাঝে প্রণয়কেও ইশারা করে নানান জিনিস দেখাচ্ছে, আবার পাশ ফিরে একটু পর পর মাকেও নজরে রাখছে। রাতের নিকষ কালো অন্ধকার পেরিয়ে ধরণী আলোকিত হতে শুরু করেছে সবে। সকালের সূর্যের মৃদু কিরণ সরাসরি বিছানার উপর পড়েছে। সেই মৃদু রোদের আঁচে ঘুম ভেঙে গেল প্রণয়ের। মা কিচেনের দিকে এদিক থেকে ওদিক ছোটাছুটি করে কাজ করছেন। প্রণয় বুঝতে পারল কার জন্য এত তোড়জোড়। প্রণয়ের বাবা মোস্তাফা জামান আজ বিজনেস ট্রিপ থেকে ফিরছেন। প্রণয় কিংবা ওর বাবা কদিন বাইরে থেকে বাড়ি ফিরলেই সুমি বেগম তাদের পছন্দের খাবার দিয়ে টেবিল ভরিয়ে ফেললেন। কারণ তার ধারণা বাইরে থেকে ওরা ঠিকঠাক খেতে পারেনি। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে পা রাখলো প্রণয়। ওকে দেখেই সুমি বেগম বলল, হ্যাঁ রে, শুনলাম তুই নাকি চুমকিকে চিরকোটায় ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে বলেছিস। প্রণয় মাথা নেড়ে বলল, হ্যাঁ, মিস মৌমি ছোটখাটো একটা বাসা খুঁজছিলেন থাকার জন্য, আর আমাদের ওই ঘরটা যেহেতু খালি পড়েই থাকে, তাই ভাবলাম উনাকে ভাড়াই দেই। সুমি বেগম ভালো মন্দ কিছু বলার পূর্বেই কলিং বেল বেজে উঠল। চুমকি কাছে থাকায় সে দরজা খুলতেই সুমি বেগমের মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা লেবু পানি এগিয়ে দিয়ে মোস্তাফা জামানের হাত থেকে ব্যাগগুলো নিল। খালি গ্লাসটা টেবিলের উপর রেখে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছে আমার আব্বাজান, আজ এত সকাল সকাল? প্রণয় হেসে বলল, ভালো আছি, আর ঘুমটা ভেঙে গিয়েছিল বাইরে থেকে রোদ লেগে। বলেই একটু থেমে আবার বলল, তোমার বিজনেস ট্রিপ কেমন কাটলো বাবা? খুবই বোরিং কেটেছে তোমার মাকে ছাড়া। মোস্তাফা জামান বেশ হতাশার সুরেই বললেন। প্রণয় তাতে মাথা নেড়ে বলল, নেক্সট টাইম থেকে আম্মুকেও নিয়ে যাবে, তাহলেই আর সমস্যা হবে না। মোস্তফা জামান কিছু বলতেই যাবে, পেছন থেকে সুমি বেগম তাড়া দিয়ে বললেন, কি হলো, তুমি এখনো ফ্রেশ হয়ে আসছো না কেন? কেন, জলদি যাও, ফ্রেশ হয়ে এসো। মোস্তফা জামানও দেরি না করে ফ্রেশ হয়ে এলো। তিনজন মিলে একসাথেই খেতে বসলো। কয়েকদিন পর বাবা ফেরায় প্রণয়ের কাছে বাড়িটা হাস্যোজ্জ্বল লাগছে। মোস্তফা জামান বেশ রসিক এবং শৌখিন মানুষ, সবাইকে মাতিয়ে রাখেন কথার মাঝে। আর সুমি বেগম অবশ্য এত রসিক নন, আবার গম্ভীরও নন। কালকের সবটা জানালো খালাকে মৌমি। খালা অবশ্য মুখের উপর নিষেধ করতে পারেননি, তবে তিনি চান না মৌমি তাদের সঙ্গে একই বাসায় থাকুক, তাহলে দেখা যাবে রওশনের বিয়ে নিয়ে একবারও এগোনো যাবে না। তা তুই কি সত্যি চিলেকোঠার ঘরে থাকবি? মৌমি ব্যাগ গুছিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ, আপাতত এখানেই থাকি। এখানে যে থাকবি, আসবাবপত্রও তো লাগবে কিছু, সেগুলোর কি করবি? মৌমির হাত থেমে গেল। সত্যি তো, এটা তো এতক্ষণ ভেবে দেখেনি সে। তাকে ভাবতে দেখে মাজেদা বেগম বলল, তুই তো চাইলে রেদুয়ানের পেন্ট হাউসে গিয়েই থাকতে পারিস, এখন তো আর ও নেই যে তোর সঙ্গে কিছু করবে। খালা, এসব কি বলছো? যাকে জীবিত অবস্থায় ডিভোর্স দিয়ে এসেছি, তার মৃত্যুর পর তার বাড়িতে কোন অধিকারে ফিরতে বলছো? ওটা তো মিশমির নামেই করে দিয়ে গেছিল রেদুয়ান, তাহলে থাকতে সমস্যা কি? মৌমি বলল, কথায় কথা বাড়বে, তাই আর কোনো কথা বলল না। ওর উত্তর না পেয়ে চলে গেলেন মাজেদা বেগম। তিনি চলে যেতেই মৌমি মিশমিকে তৈরি করিয়ে প্রণয়ের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো।
বাবা, বাবা, অফিসার নিতিন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। রিমার ডাকে নিজের রুম থেকে বেরিয়ে এলো ভদ্রলোক। আশায় আছেন ছেলের খুনের পেছনে কারা দায়ী তা জানবেন। জি অফিসার, বলুন কি জানতে পারলেন? অফিসার নিতিন এবার মাথা ঘুরিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, জানতে এখনো বিশেষ কিছু পারিনি, তবে আপনার ছেলের বউয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করব জানতে এসেছি। ভদ্রলোকের মুখে আধার নেমে এলো। তিনি গম্ভীর মুখে বললেন, ওই মেয়েটাকে এখানে টানবেন না অফিসার। এসবের মধ্যে আর যেই জড়িত থাকুক, ও কোনোভাবেই জড়িত নয়। অফিসার নিতিন বিরক্ত হয়ে বলল, কাকে টানবো কাকে টানবো না সেটা আমার দেখার বিষয়। আপনি শুধু বলুন তার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, কিংবা তার অ্যাড্রেস। মমির কোনো ইনফরমেশন পুলিশকে দিতে না চাইলেও বাধ্য হয়ে মৌমির বাবার বাড়ির ঠিকানাটা দিলেন তিনি। তিনি অবশ্য নিজেও জানেন না মৌমি এখন কোথায়। প্রণয়ের ফ্ল্যাটের কাছে পৌঁছাতেই প্রণয়ের সঙ্গে দেখা হয়ে গেল মৌমির। ওকে দেখেই প্রণয় একগাল হেসে এগিয়ে এসে বলল, তা কি সিদ্ধান্ত নিলেন মৌমি? মৌমি জানালো সে রাজি। তাই প্রণয় ওকে নিয়ে ছাদে গেল চিলেকোঠার ঘরটা ভালো করে দেখাতে। চিলেকোঠার ঘরটা দেখে যেন অর্ধেক চিন্তা কমে গেল মৌমির, সেই সঙ্গে অবাকও হলো। প্রণয়ের দিকে তাকিয়ে বলল, ঘরটায় এত সব জিনিস কোথা থেকে এলো? প্রণয় বলল, খাটটা আগে থেকেই ছিল, আপনি থাকবেন বলে বাকি জিনিসের ব্যবস্থা মা করে দিয়েছে। মৌমি খুবই লজ্জিত বোধ করলো। শুধু শুধু তার জন্য সুমি বেগম ঝামেলায় পড়লেন বোধহয়। সে খুবই ইতস্তত বোধ করে বলল, এসবে আপনাদের কেমন খরচ হয়েছে আমাকে জানান, আমি চেষ্টা করব সবটা পরিশোধ করার। প্রণয় সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, টাকা পরিশোধ করতে হবে না, মা এটা ভালোবেসে করেছেন। টাকার কথা বললে কিন্তু সে অনেক দুঃখ পাবে। বাধ্য হয়ে মেনে নিল মৌমি। অতঃপর খালার বাসা থেকে যা যা রয়েছে সবই নিয়ে এলো সে। এনেই সবটা গুছিয়েও রাখতে লাগলো। মৌমির এই কাজটা আরো সহজ করে দিয়েছে প্রণয়। মিশমিকে নিজের সাথে রেখে নানান কথার ছলে হাসাচ্ছে। না হলে মেয়েকে নিয়ে এই কাজগুলো করতে বেশ কষ্ট হতো মৌমির। রওশন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মৌমির জন্য একগুচ্ছ সাদা রজনীগন্ধা কিনে এনেছিল। কিন্তু মৌমিকে চারপাশে চোখ বুলিয়ে না পেয়ে বলল, মা, মৌমি কোথায়? মাজেদা বেগম স্বাভাবিক গলায় উত্তর দিলেন, ও তো চিলেকোঠার ঘরে শিফট হয়ে গেছে। রওশনের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে নাকি হতে বাধ্য হয়েছে? মাজেদা বেগম ভ্রু কুঁচকে তাকালেন। কি বলতে চাইছিস রওশন? রওশন ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ দুটো লালচে হয়ে উঠেছে। তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। মৌমি নিজের ইচ্ছায় কখনো এভাবে চলে যেত না। তুমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছো যেখানে ওর চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রওশন, কথা বুঝে বল। ভুল কি বলেছি? প্রথমবারও তো তোমার জন্য ওকে হারিয়েছি, এবারও তুমি ওকে এই বাড়িতেই শান্তিতে থাকতে দিলে না কেন? কেন মা? কণ্ঠটা এবার খানিক উঁচু হয়ে গেল। মাজেদা বেগম গম্ভীর গলায় বললেন, আমি কাউকে বের করে দিইনি, ও নিজেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। রওশন তাচ্ছিল্যের হাসি হাসলো। হাতের বেলি ফুলগুলো সজোরে সেন্টারের টেবিলের ওপর ছুঁড়ে মারল সে। আজ যদি তুমি একটু চেষ্টা করতে, শুধু একটু, তাহলে মৌমি এই বাড়ি ছেড়ে যেত না। মাজেদা বেগম বুঝলেন এই মুহূর্তে ছেলেকে কিছু বোঝানো যাবে না। তাই আর একটি কথাও না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। স্বামীয়াও আতঙ্কিত চোখে ভাইয়ের দিকে একবার তাকিয়ে মায়ের পিছু নিল। মায়ের সঙ্গে তুমুল ঝগড়ার পর আর এক মুহূর্ত বাড়িতে থাকতে পারল না রওশন। হাতে ধরা ফুলগুলো শক্ত করে চেপে ধরে দ্রুত বেরিয়ে গেল সে। তার মাথায় এখন একটাই চিন্তা, মৌমির সঙ্গে দেখা করতেই হবে। আজ অন্তত সবকিছু পরিষ্কার করে বলবে সে।